আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব এই ইলিয়াস সাহেবদের মাঝখানে যে টাকা বাটাবাটি নিয়ে যে দ্বন্দ্ব লেগেছে। কারণ তারাই যে ভিডিও যেভাবে করছে, দেখেন ইলিয়াস যে তার ক্যান্সার আক্রান্ত বউকে রেখে নতুন আরেকটা বিয়ে করেছে একটা স্কুল ছাত্রীকে, সেটাও কিন্তু আমরা জানতাম না। সেটা হচ্ছে শাহেদ। এবং শাহেদ কিভাবে চাঁদাবাজি করে, মাসে এক জায়গা থেকে $1000 চার্জ করে, সেটা বলেছে ইলিয়াস। তো এই এই ব্যাপারে অবশ্যই আরো চমকপ্রদ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কথা বলবো আরেক বাটপার পিনাকিকে নিয়ে। আসলে কথা না, তাকে নিয়ে একটা গল্প বলেই শেষ করে দেব। তিনি ইদানিংকালে এই জুলাই আন্দোলনের যা হতো তাদের জন্য একটা তহবিল খুলেছে। খুব ভালো কাজ। তো যাই হোক, আগে গল্পটা বলে নিই, তারপর সেই বিষয়ে কথা বলবো। সেটা হলাম, আপনারা অনেকেই জানেন যে মিশরের যে ফেরাউনদের বা ফারাওদের, কারণ তাদের ফারাও বলা হতো, এই ফারাওরা কিভাবে মিশরের শাসনভার নিয়েছিল সেই ব্যাপারে একটু একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। তৎকালীন, খুব বড় গল্প, ছোট করে বলছি। তৎকালীন মিশরীয় যে ইসলাম শাসক, তার আমলে ওই মিশরে কেন্দ্রীয় যে কবরস্থান, সেখানে একজন প্রহরী দরকার ছিল। সে প্রহরীর জন্য বিজ্ঞপ্তি দেয়। সেখানে যথারীতি প্রথম ফারাও বা ফেরাউন সেখানে উপস্থিত হয়ে বলে যে আমি এই জবটা বা এই চাকরিটা করতে আগ্রহী। তো যেহেতু তার উঁচা লম্বা ফিটেস্ট ছিল, সেহেতু তাকে সেখানে নিয়োগ দেওয়া হয়। দেওয়ার পর দিন থেকেই যেহেতু ফেরাউন একটা, মানে কি বলবো, যে কি কত বড় লেভেলের একটা ইবলিস, মিথ্যাবাদী, প্রতারক, সেটা তো জানেনি। সে বলে যে যারাই কবর দিতে আসে তাদেরকে বলে যে রাজা এখানে বলে দিয়েছে এখানে কবর দিতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। তখন 1 স্বর্ণ মুদ্রা কত দাম সে তো বুঝেনি। তো যেহেতু কবর দিতেই হবে, সেহেতু তারা বিপদে পড়েই কষ্ট হলেও তারা এই 1 স্বর্ণ মুদ্রা করে দিয়ে দিয়ে কবর দিতে থাকে। একটা সময় মিশরে একটা মহামারী সৃষ্টি হয়, সেখানে সেই সময় অনেক মিশরীয় মারা যায়। তখন এই চতুর ফেরাউন বলে 2 স্বর্ণ মুদ্রা করে দিতে হবে, রাজা বলেছে। তখন ও যেহেতু মহামারী লেগে গেছে, এত মানুষ মরছে, 2 স্বর্ণ মুদ্রা করে দিয়ে সে প্রায় 2 বস্তা স্বর্ণ মুদ্রা একত্রিত করে ফেলে। এই মহামারীর পরে মিশরীয়রা কিভাবে বুঝতে পারে যে তারা বলে যে আমরা কিভাবে করটা দিব, কিন্তু রাজা বলে যে না, কর তো দিতেই হবে। তখন এই ফেরাউন 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে রাজার কাছে যায়। যাওয়ার পরে বলে যে তুমি এই এত স্বর্ণ মুদ্রা কই পেলে? সে বলে এইভাবে আমি পেয়েছি। তো রাজা মনে করে যে আমাকে না জানিয়ে আর এই রাষ্ট্রের এই ক্রান্তি লগ্নে তো স্বর্ণ মুদ্রা দরকার। তখন বলে যে আমি সকল দরিদ্র মানুষের করের টাকা দিয়ে দিতে চাচ্ছি, আমার জমানো টাকায়। তখন রাজা আর কিছু বলে না। তখন বলে যে ঠিক আছে, ভালো উদ্যোগ। এইটা সারা মিশরে ছড়িয়ে যায় যে একজন কবরস্থানের প্রহরী, তিনি সকল গরিব মানুষের কর দিয়ে দিয়েছে। সে জনপ্রিয়তা পায়। পাওয়ার পরে একটা সময় রাজা মারা যাওয়ার পরে, তো ওইখানে তো রাজা নির্বাচন করতে হবে যে কে চালাবে। এখন এইখানে যারা বোর্ডে বসে বা তারা যারা আলোচনা করে, সবার ভিতরে যেহেতু রাজার কোনো ছেলে সন্তান ছিল না, এমতো অবস্থায় একটা সৎ যোগ্য লোক, তখন সবাই একজন সেখান থেকে বলে ওঠে যে ওই লোকটা তো নিজের টাকা দিয়ে দিয়েছিল গরিব মানুষের জন্য, তাকে দিলে কেমন হয়। তখন সবাই এর সাথে একমত হয় এবং ভালো মনে করে এই ফেরাউনকে তখন মিশরের রাজা বানিয়ে দেয়। তারপর মিশরে কিভাবে শাসন, দমন, পীড়ন, কিভাবে সে মিথ্যাচার, কিভাবে সে মানে নিজের স্বার্থের দিকে ঝুঁকে পড়েছিল, তা তো আপনারা সকলেই জানেন। ঠিক তেমনি এই পিনাকি এখন জুলাই আহতদের জন্য এমনি অবৈধ ফ্যাসিস্ট সরকার অনেক কিছু করছে। টাকা পয়সা যেরকম দেওয়া, 30 লাখ 50 লাখ দিচ্ছে, সেই জায়গায় আবার আগ বাড়িয়ে কেন পিনাকি
আবার তহবিল গঠন করতে হবে। কারণ সেও এইরকম একটা আকাশ কুসুম স্বপ্ন দেখছে, সেটা হলো এই ফেরাউনের মতো সে একটা উচ্চমানের ইবলিস শয়তান, যে কারণে সেই তহবিল দিয়ে আবার মানুষের সিম্পেথি পাওয়ার চেষ্টা করছে। যাই হোক, এখানে আরো কথা বলবো, তো আজকে শুধু তাদেরকে নিয়ে সে কি কত বড় ইবলিস, কত বড় শয়তান, এবং কিভাবে বাংলাদেশের মানুষকে আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছে সে তহবিল গঠন করে, সেই বিষয়ে শুধু আপনাদের সাথে একটা গল্প শেয়ার করলাম। এখন আসি যে এই শাহেদ আর ইলিয়াস কনক সরোয়ারদের মধ্যে কি হয়েছে। থাম্বনেইলে আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন যে কিভাবে টাকা বন্টন হতো। ওইখানে ওই আপনি চিনতে পারছেন কিনা, ওই যে আনসারি, ফজলে আনসারি, যিনি এখন মানে যুক্তরাষ্ট্রের আমাদের রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন, মনে আছে? যে দেখছেন তো যে কিভাবে সব সময় হোয়াইট হাউসের যে মিডিয়া কনফারেন্স হতো, মিডিয়া ট্রায়াল হতো সবসময় প্রতি সপ্তাহে বা প্রতিদিন, সেইখানে এই আনসারি কিভাবে বাংলাদেশের মানে মিথ্যাচার, মিথ্যা গুজব নিউজ গুলো সেখানে তুলে ধরা হতো, প্রশ্ন করে সেটাকে আনতো, এবং প্রশ্ন করার পরে এই ভিডিও গুলা ছড়াইতো এই কনক সরোয়ার, এই ইলিয়াস, এই শাহেদের মতো লোকেরা। তা একটা ছবি দেখলে আপনারা প্রমাণ পাইছেন। একটা আমি সেটা পরে না দিয়ে শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে এই শাহেদ মাসে ১,০০০ টাকা, ১,০০০ টাকা বলেছে একটা, ওই যে ইলিয়াস যে ভিডিও দিয়েছে একটা জায়গা থেকে, সেটা বললাম যে ১,০০০ টাকা মানে কিন্তু $১,০০০, বাংলাদেশের টাকা না, বাংলাদেশের ১,০০,০০০ টাকা। তার মানে বুঝতে পারছেন যে এই শাহেদ ইলিয়াসরা বাংলাদেশের ইমোশন নিয়ে কাজ করে। এই ফজলে আনসারীরা কিভাবে তাদের তো বড় বড় বাঘ তো সে নিয়ে গেছে, ফজলে আনসারী তো এখন সেখানে। তারপর যা একটা আছে এই যে গোলাম মুর্তজা, আরেক বাটপার, সেও কিন্তু ওইখানে কিন্তু প্রেস উইং হয়ে গেছে। তো তারা তো তাদের স্বার্থগুলো নিয়ে নিছে। হ্যাঁ, পিনাকিও তো মোটামুটি ধামকি ধুমকি দিয়ে ভালো টাকা লুটপাট করেছে। এখন শাহেদ আর এই ইলিয়াসদের, এরা এই একই জায়গায় দুইজনে যাইয়াই টাকা চাইছে, এবং সে বলছে যে আমি আসলে কাকে দিব। তখন এই দুজনের মধ্যে কথা হয়েছে যে এখানে আমিই নেই ভাই, আরেক জায়গায় থেকে আপনি নেন। তখন এইটা নিয়ে দ্বন্দ্ব লেগে যখন নাকি দুজনে কেউ সরে নাই, কারণ টাকা তখন সবাই কিভাবে লুটপাট করছে আপনি দেখেন। এখন কার বউ চলে গেছে, কার গার্লফ্রেন্ড চলে গেছে, কে উবার ড্রাইভার, কে চাঁদাবাজি, ওরাই ভিডিও করে, ওরাই প্রমাণ দিচ্ছে। বুঝতে পারছেন? এদের বাটপারি সত্য কখনো চাপা থাকে না, এদের বাটপারির চিত্র এরাই সামনে আনছে। এই কনক সরোয়ার কিভাবে সুন্দর করে বৈশা কথা বলে যে এই সেই হ্যান ত্যান, অথচ এদের এই আড়ালে কিরকম ভয়ানক রূপ, সেটা কিন্তু আমি বললে হয়তো বা এখনো যদি আমার কথা বিশেষ করে দরকার নেই ভাই। আপনারা তো অনেকে ইলিয়াসের সমর্থন করেন, যান না কেন ইলিয়াসের চ্যানেলে দেখবেন সে এই সাহিত্যে কি বলছে। আর সাহিত্যেরটা দেখে ১৯ ঘন্টা আগে সাহিত্য কি বলছে ইলিয়াসকে নিয়ে, যে হানি ট্র্যাপ পাকিস্তান, অবশ্যই ইলিয়াসকে নিয়ে যেটা বলছে সে সত্য কথাই বলছে, তার কিন্তু মিথ্যা বললেন তাদের সাথে। আপনি বলতে আমার মতামত কি, আমার দুজনের সাথে আমি একমত। কারণ ইলিয়াস যে বলছে যে শাহেদ চাঁদাবাজি চাঁদাবাজি করছে, ইলিয়াসও করছে, এটার সাথে আমি একমত। ও করছে তো ইলিয়াস শাহেদ চাঁদাবাজি, এটা তো মিথ্যা না। শাহেদ যেটা বলছে সে চাঁদাবাজি করছে, নারীবাজি করছে, এবং নিজের কি বলে ক্যান্সার আক্রান্ত ওয়াইফকে রেখে, দুইটা বাচ্চা রেখে সে আরেকটা মেয়েকে বিয়ে করে সে সংসার করছে। অথচ সে সারাক্ষণ ও মানে সত্য উলাল আল্লাহ আল্লাহ আমার কথা বলে। সেই বাটপার ইলিয়াসকে বলেছে যে সে হলাম পাকিস্তানের মানে প্রেতাত্মা, মানে পাকিস্তানি। এটাও সত্য কথা বলছে, কারণ ওর ভিতরে যে পাখি বিষ আছে এটাও শাহেদ মিথ্যা বলে নাই। আর শাহেদের সামনে যেটা বলছে, মানে আমার মতামত দুইজনের সাথে আমি একমত। এই দুইজনের বাদ পড়ে যে দুইজনের দুই রকম কথা বলছে, এর সত্য কথা বলছে। এবং এই সত্য এখন আপনারা আমরা যদি বিশ্বাস করে, যদি এই বাটপারদের হাত থেকে যদি দেশটাকে রক্ষা না করি, এবং যদি আরো তুলে দেই, এই যে যে পিনাকি এখন যে যে তহবিলের নামে আবার একটা সিম্পেথি দেখতেছে, এখন আমার কথা একটু কম শুনতেছে, সে আরেকটা নাটক সামনে নিয়ে আসতেছে। তো এইভাবে যদি এই বাটপারদের, দেশের বাটপাররা তো আছেই,
তাদের নিয়ে তো কথা বলবো, আরো বলতেই আছি। কিন্তু এরা বিদেশে বসে এই ইউটিউব খুলে কিভাবে চাঁদাবাজি করছে, যে মাসিক ভাবে। এবং ওই যখন নাকি আন্দোলন হইলো, এই আসিফ নজরুল, এই জাহিদুর রহমান, এই পাকিস্তানের আরেকটা কিট জাহিদ উর্দুর এই জাহিদুর রহমানরা কিভাবে টাকা বন্টন করছে। এখন আবার ইলিয়াস বলছে যে সেটা লোক ভাড়া করছে। এই যে দেখেন কিভাবে বাইরে আসে, মানে এই আন্দোলনের সময় আসিফ নজরুলের মাধ্যমে যে এদেরকে ভাড়া করে এদের কাছে টাকা দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই ব্যাপারে দেখেন সে, কারণ সে কিভাবে কি করতে পারে সেটা তো ইলিয়াস জানে। যে কারণে কিন্তু বলছে যে এই গিরগিটি রং বদলের রংচোরা আসিফ নজরুল এখন আবার জাহিদুর রহমান যারা আছে, এই যে কষা, এই শালা রাহা সবাই রে ভাড়া করে বাড়ি দিল। মানে এরা যে ভাড়াইটা হিসাবে কিভাবে কাজ করে, এদের দ্বন্দ্বের কারণে এটা সামনে আসছে। কারণ আমি বললে আপনি মনে করতেন হয়তো বা আমি তাদের বিরুদ্ধে কথা বলার জন্যই বলছি, এখন তা সেটা না, তারাই তাদেরটা বলছে। শুধু আপনারা লক্ষ্য করে দেখেন এই বাটপারদের কথা আপনারা বিশ্বাস করবেন কিনা, এই প্রতারকদের, এই চাঁদাবাজদের। আমি শুধু বলবো আপনারা এদেরকে বয়কট করুন, এদের প্রত্যেকটা অপকর্মের জন্য জবাবদিহি করুন, এদের বিচারের আওতায় অবশ্যই আনা হবে ইনশাআল্লাহ। এদের কোনো সাইন নাই, কারণ এরা বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশের মান সম্মান সারা বিশ্বের কাছে ক্ষুণ্ণ করেছে। এই বাটপার প্রতারকদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।